দক্ষিণ কোরিয়ার সাথে বিশেষ বাণিজ্য চুক্তি সই করল বাংলাদেশ। ৯৭% পণ্য মিলবে, অগ্রাধিকার শুল্ক সুবিধা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির আশা। আবারও বাংলাদেশমুখী বিদেশি বিনিয়োগকারীরা জ্বালানির সংকট, আমলাতান্ত্রিক জটিলতা ও ব্যবসার পরিবেশ উন্নত করায় বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। কৃষক কার্ড বিতরণ কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর। ডিসেম্বরের মধ্যে কৃষকের স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরির নির্দেশ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। আর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় দেশটির বাজারে বাংলাদেশের ৯৭% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য একই সুবিধার আওতায় আসবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে সেপা চুক্তি স্বাক্ষর হয়। পরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $১ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে চায় বিএনপি সরকার। এই লক্ষ্য অর্জনে রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে চায় সরকার। এই অংশ হিসাবে দক্ষিণ কোরিয়ার সাথে সেবা স্বাক্ষর করল বাংলাদেশ। ট্রেড সম্প্রসারিত হবে, বাণিজ্য সম্প্রসারিত হবে। এর ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য সহ ৯৭% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। বিনিময়ে দেশটির কৃষি পণ্য, প্লাস্টিক ও খুচরা যন্ত্রাংশ সহ ৮৭% পণ্য আসবে একই সুবিধার আওতায়। ৯৭% পণ্য কোরিয়ার বাজারে অগ্রাধিকার ভিত্তিতে অগ্রাধিকার শুল্ক নীতির ভিত্তিতে প্রবেশাধিকার পাবে। একইভাবে কোরিয়ান ৮৭% পণ্য বাংলাদেশের বাজারে শুল্কের অগ্রাধিকার পাবে। $২ ট্রিলিয়ন অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্যিক অংশীদারিত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো, যেই দেশের অর্থনীতির সাইজ, জিডিপির সাইজ ইতিমধ্যে প্রায় $২ ট্রিলিয়ন। তো সেই বিশ্বের উন্নত শিল্পোন্নত দেশগুলির একটিকে আমরা আগামী দিন পাবো আমাদের সাথে। এ সময় কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়োহানকো বলেন, এই চুক্তির ফলে কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে আরো সহজ ও সুবিধাজনক পরিবেশে বিনিয়োগে আগ্রহী হবে। তবে দুই দেশকেই বহুমুখী পণ্য আমদানি রপ্তানিতে মনোযোগ দিতে হবে বলেন তিনি। Bangladesh has good industrial base, and I believe that the new government in Bangladesh can continue to strengthen and diversify this industrial base, and in that endeavor, I think Korea can be a really good partner. বর্তমানে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ $১৩৯ কোটি, যেখানে দক্ষিণ কোরিয়া $৯০ কোটি রপ্তানির বিপরীতে বাংলাদেশ রপ্তানি মাত্র $৫০ কোটি। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের নানামুখী পদক্ষেপে আবারও বাংলাদেশমুখী হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। চীন, যুক্তরাষ্ট্র ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেও আসছে বিনিয়োগ প্রস্তাব। তবে এসব প্রস্তাব বাস্তবে রূপ দিতে কতটা প্রস্তুত বাংলাদেশ? অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির সংকট, আমলাতান্ত্রিক জটিলতা ও ব্যবসার পরিবেশ উন্নত করা এখন বড় চ্যালেঞ্জ। ফারজানা রিয়া জানাচ্ছেন বিস্তারিত। লাগামহীন মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বিদেশি বিনিয়োগকারীরা। তবে রাজনৈতিক পট পরিবর্তন ও নতুন সরকারের বিনিয়োগ বান্ধব উদ্যোগের কারণে আবারও বাংলাদেশমুখী বিদেশিরা। সম্প্রতি বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর জানিয়েছেন, বাংলাদেশের কৃষি, তথ্য প্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা। চট্টগ্রামের চায়না অর্থনৈতিক অঞ্চলেরও যাত্রা শুরু হয়েছে এরই মধ্যে। এর বাইরে ওমান, সৌদি আরব, মালয়েশিয়ার মতো দেশও বিনিয়োগ নিয়ে আসতে চায় বাংলাদেশে। ইকোনমিক জোন এগুলোর তো বেশ কিছু অলরেডি আছে, যেগুলো আরো ভালোভাবে চালু করা, এগুলো তো অবকাঠামো দেয়া, এগুলোর কথা বলা হচ্ছে। কিছু কিছু নীতিমালা গ্রহণ করা হচ্ছে, সিঙ্গেল উইন্ডো, তারপরে লজিস্টিক্স পলিসি বাস্তবায়ন, এগুলোতেও তারা আগ্রহী হচ্ছে না। কিন্তু বিদেশি এসব বিনিয়োগের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ? স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির সংকট এই মুহূর্তে দেশে বিনিয়োগের সবচেয়ে বড় বাধা। গ্যাসের অভাবে শিল্পের উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। যে বিদ্যুৎ উৎপাদনটা আসলে এইচএফও দিয়ে করা যেত, সেটা করতে হচ্ছে গ্যাসে, এবং গ্যাসে যেহেতু সাপ্লাই সংকট হচ্ছে, এবং একই সাথে সাথে বিদ্যুতের জন্য যে গ্যাসের প্রয়োজন, ইন্ডাস্ট্রিতে যে গ্যাসের প্রয়োজন, সেটা সেই সাপ্লাইটাও কমে আসছে।
এছাড়া আমলাতান্ত্রিক জটিলতা, কর কাঠামোর দুর্বলতা ও ব্যবসার ব্যয় কমানো না গেলে বিনিয়োগের আগ্রহ কিংবা প্রস্তাব কোনোটাই বাস্তবে রূপ নেবে না বলছেন অর্থনীতিবিদরা। কিভাবে আমরা যদি বিদ্যুৎ, জ্বালানি এগুলোর মধ্যে যে সমস্যা আছে সেইগুলোতে যদি আমরা বিনিয়োগ আনতে পারি তাহলে ওইসব দেশের বিনিয়োগও বাড়বে, আবার অন্যান্য দেশ থেকে বৈদেশিক বিনিয়োগ আনার ক্ষেত্রে এগুলোর একটা ইতিবাচক একটা অবদান থাকবে। সেই সাথে বন্দর অবকাঠামো উন্নয়ন ও কাস্টমসের জটিলতা নিরসনে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। কৃষক কার্ড বিতরণের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে নির্ভুল ও স্বচ্ছভাবে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতে বলেন তিনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত এক সভায় সংশ্লিষ্টদের তিনি এ বিষয়ে নির্দেশনা দেন। ছবি ও কিউআর কোড সংবলিত এই কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকতে হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে বিবেচনায় রেখে কার্ড তৈরির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় জানানো হয় ইতোমধ্যে কৃষকের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়া হবে। চলতি 2026-27 অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাই মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়েছে 7,469 কোটি টাকা, যা বাজেটের লক্ষ্যের চেয়ে 1864 কোটি কম। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে তথ্য উঠে এসেছে। এতে দেখা যায় গেল অর্থ বছরের একই সময়ে সরকারের এই ঋণের পরিমাণ ছিল প্রায় 8,000 কোটি টাকা। এছাড়া চলতি অর্থ বছরের জুন পর্যন্ত ব্যাংক খাতে মোট ঋণের স্থিতি প্রায় 8 লাখ কোটি টাকা, যদিও তা আগের বছরে ছিল 7 লাখ কোটি টাকার কাছাকাছি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে রাজস্ব আদায়ে বড় ঘাটতি, সরকারি ব্যয় বৃদ্ধি এবং সঞ্চয়পত্র থেকে অর্থ সংগ্রহ কমে যাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে বেশি হয়েছে সরকারকে। এছাড়াও নতুন সরকারের নির্বাচনী ইশতেহার এবং কর্মসংস্থান সৃষ্টির নানা উদ্যোগ বাস্তবায়নে ব্যাংক ব্যবস্থা থেকে বেশি ঋণ নিচ্ছে সরকার। নতুন অর্থবছর যখন হয় তখন পলিসি করতেই সময় লেগে যায়, কাজের সূচনা করতে, এবং কাজ গতি উঠার পর কিন্তু খরচের মাত্রা খুব দ্রুত গতিতে বাড়ে। এই জন্য স্বাভাবিকভাবে প্রথম মাসে আপনারা দেখছেন লক্ষ্যমাত্রার তুলনায় কম অর্থ সরকার ব্যাংক থেকে নিয়েছে। এর অর্থ এই না যে টোটাল 12 মাসেই এই হারেই সরকার নেবে। সরকার তার চাহিদা মোতাবেক এই গতি বাড়তেও পারে, আবার কমতেও পারে। অর্থ বছরের প্রথম মাস জুলাইতে গত 12 মাসের মধ্যে সর্বোচ্চ পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। তবে গত বছরের একই মাসের তুলনায় এই আয় কিছুটা কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাই মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি করে $8.72 বিলিয়ন আয় করেছে। এই সময়ে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $389 কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে 1.92% কম। তবে বিজিএমইএ বলছে গত বছরের জুলাই ছিল দেশের পোশাক রপ্তানির ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ রপ্তানি আয়ের মাস। সেই তুলনায় বর্তমান আয়কে একটি আশাব্যঞ্জক শুরু হিসেবেই দেখছে বিজিএমইএ। এই সময় রপ্তানি আয় বৃদ্ধির তালিকায় আছে প্লাস্টিক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, পাদুকা ও বিশেষায়িত টেক্সটাইল খাত। পোশাক রপ্তানি $100 বিলিয়ন উন্নীত করার পাশাপাশি $20 থেকে $30 বিলিয়ন ভ্যালু অ্যাডিশনের লক্ষ্য নির্ধারণ করেছে বিজিএমইএ। বৈশ্বিক অনিশ্চয়তা, অভ্যন্তরীণ সংকট ও ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় এই পরিকল্পনায় করেছে সংগঠনটি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এক্সিবিশন উপলক্ষে বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি বলেন, যেখানে সম্পূর্ণ মেশিন আমদানিতে শুল্ক মাত্র 1%, সেখানে যন্ত্রাংশ আমদানিতে 40% পর্যন্ত শুল্ক দিতে হয়। এতে উৎপাদন ব্যয় ও ব্যবসার খরচ অযৌক্তিকভাবে বেড়ে যাচ্ছে। তাই শুধু পোশাক রপ্তানি নয়, শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ দেশে উৎপাদনের উপর গুরুত্ব দেন তিনি। আমরা 100 বিলিয়নে পৌঁছাইতে চাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উইথ সার্টেন ভ্যালু এডিশন। 100 বিলিয়ন এক্সপোর্ট করব, ভ্যালু এডিশন থাকবে মাত্র 5 বিলিয়ন, সেই 100 বিলিয়ন আমরা চাই না। ভ্যালু এডিশন অ্যাটলিস্ট হইতে হবে 20 বিলিয়ন আর 30 বিলিয়ন। সেই ভ্যালু এডিশন যদি আমরা করতে চাই তাহলে আমাদের টেক্সটাইলের সাপোর্ট লাগবে। আমাদের একটাই লক্ষ্যমাত্রা, কন্টিনিউয়াস সাকসেস। যদি একসাথে কাজ করতে না পারি তাহলে টার্গেটে লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবো না।
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তায় এখনো দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। গভর্নর বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি দ্রুত বাড়লেও অনেক বাণিজ্যিক ব্যাংকে সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো দুর্বল। ফলে সম্ভাব্য সাইবার হামলা ও তথ্য নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে দেশে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম ও ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম চালুর ফলে ব্যাংকিং খাতে নিরাপত্তা বাড়বে। গত জুনের শেষে ব্যক্তিগতভাবে আমি আমার কর্মস্থলে একটা টিম করলাম, আইসিটি টিম নিয়ে ব্যাংকের একটা সিচুয়েশন অ্যাসেস করার জন্য। এর মধ্যে দুই একটা এমন ফাইন্ডিংস আসলো যে এগুলো দিয়ে অনেক বড় বড় ওই ব্যাংকের অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা আমাকে খুব উদ্বেগের সাথে থাকতে হয়। আর এই ছিল পূবালী ব্যাংক পেসে বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। ধন্যবাদ।